আমরা সদল বলে এসে গেছি, ঘড়িতে ৮টা বাজে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করিনি এখনো, কারণ আপনারা এখনো যারা এসে পৌঁছেছেন তাদের কারোর কাছ থেকে যতক্ষণ না ফিডব্যাক পাচ্ছি আমরা শুরু করতে পারবো না। অর্থাৎ আমাদের ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা সবচেয়ে বড় কথা, সেইটা আপনারা কেউ জানালে তখন আমরা মোটামুটি আসতে পারবো, বুঝতে পারবো, আনুষ্ঠানিকভাবে লাইভ হব। হ্যাঁ, 6 জন এসে গেছেন। কেউ একজন লিখে জানান যে আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সেইটা যদি আমাদের একটু জানান তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, ঈশিতা এসে গেছে বলতে। একজন কেউ একটু কিছু জানান যে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারি। মঞ্চের সঙ্গে পার্থক্য এখানেই, মঞ্চের ক্ষেত্রে আমরা প্রস্তুত হয়ে নিয়ে সমস্ত কিছু প্রস্তুতির পর পর্দাটা আস্তে আস্তে খোলে নাটকীয়ভাবে আমরা শুরু করতে পারি, কিন্তু এক্ষেত্রে সেইটা নয়। এক্ষেত্রে সবকিছু আগে আপনাদের থেকে। হ্যাঁ, সুদীপা জানাচ্ছে সব ঠিক আছে, বাহ, খুব ভালো। হ্যাঁ, লোপামুদ্রাও জানাচ্ছে দেখাও শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি। নমস্কার। শ্রুতি অঙ্গন আবৃত্তি সংস্থার ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবারের অন্তর্জাল আড্ডা খুলে দাও দ্বারের পর্ব 2 থেকে আমি অলোক মুখোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের গত অনুষ্ঠানে, অর্থাৎ গত বৃহস্পতিবার আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানে আপনারা যেভাবে আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমরা আপ্লুত। ফেসবুকের তথ্য জানাচ্ছে এই এক সপ্তাহের মধ্যে আমরা 7.5K বা 7,500 শ্রোতা দর্শকের কাছে আমাদের এই অনুষ্ঠান পৌঁছে গেছে। এবং গত বৃহস্পতিবার যখন আমরা লাইভে ছিলাম তখনও আপনারা যেভাবে আমাদের সঙ্গ দিয়েছিলেন তাতে আমরা আপ্লুত। এইভাবে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে নিশ্চিতভাবে আমরা পরের অনুষ্ঠানগুলো অনেক অনেক বেশি আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো। আজকে আমাদের এই আড্ডা শুরু হওয়ার আগে আমি শ্রদ্ধা জানাবো সদ্য প্রয়াত ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজের প্রতি। কবি শুভদীপ চক্রবর্তী তার একটি কবিতায় সুন্দরভাবে লিখেছেন, হার মেনেছে তোমার কাছে সময় অসহায়, মৃত্যু যেন অবাক হয়ে তোমার মুখে চায়, সুরের ধারা বইছে যেথা সেথায় তোমার গতি, তোমার কণ্ঠে বর দিয়েছেন সুরের সরস্বতী, জীবন তোমার দীপ্ত হলো গানের পারাবারে, মৃত্যু যে আজ ডাকলো তোমায় সেই মোহনার ধারে, অসীম ছন্দে বাজবে বলে রিক্ত হলে আজ, সিক্ত সময় তোমার সুরে অমর যশরাজ। হ্যাঁ, পণ্ডিত যশরাজের প্রয়াণ ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে একটি অপূরণীয় ক্ষতি। তার আত্মার প্রতি আমরা আমাদের এই ফেসবুক পেজ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবার বর্গকেও সমবেদনা জানাচ্ছি। চলে আসি আমাদের আজকের আড্ডার আসরে, পরিচয় পর্বে। আমরা সবাই আপনাদের সামনে উপস্থিত, প্রত্যেকেই চেনা মুখ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আবৃত্তি শিল্পী সুকুমার ঘোষ, সুকুমার দা প্রবাদ প্রতিমা আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষের একেবারে প্রথম ছাত্র। বাণীচক্রে প্রদীপ দা 70-এর দশকে যখন আবৃত্তি শেখাতে শুরু করেন, সেই সময় একেবারে প্রথম দিকে সুকুমার দা, প্রবীর দা মানে প্রবীর ব্রহ্মচারী সবাই ওনার কাছে আবৃত্তি শিক্ষা গ্রহণ শুরু করেন। তারপর সেই শিখতে শিখতেই 70-এর দশকে সুকুমার দা যেখানে থাকতেন বজবজে,
সেইখানে একটি আবৃত্তির সংগঠন গড়ে তোলেন কবি ও কণ্ঠ। এক্ষেত্রে বলা যায় কবি ও কণ্ঠ পশ্চিমবঙ্গের তৃতীয় আবৃত্তির সংগঠন। এখন যেমন অনেক অনেক আবৃত্তির সংগঠন আছে দুই বাংলা জুড়ে, তখন তো সেটা ছিল না। প্রথম আবৃত্তির সংগঠন হিসেবে আমরা মেনে নিই ছন্দনীরকে, উৎপল কুণ্ডুর পরিচালনায় যেটি তৈরি হয়, এবং তারপর কলকাতায় আবৃত্তি পরিষদ, সেখানে মহিম ঘোষ ছিলেন, বিজয়লক্ষ্মী বর্মন ছিলেন, প্রণতি ঠাকুর ছিলেন, আরো অনেকেই ছিলেন, এবং বজবজে সুকুমার দা তৈরি করেন কবি ও কণ্ঠ। সুতরাং এটি তৃতীয় আবৃত্তি সংগঠন সারা বাংলা জুড়ে। 15 বছর কবি ও কণ্ঠ কাজ করে চলে, তারপরে বিভিন্ন কারণে কবি ও কণ্ঠকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে সুকুমার দা শুভক্ষণ নামে নিজস্ব একটি সংগঠন তৈরি করেন, এবং সুকুমার দার ছত্র ছায়ায় এই প্রজন্মের বেশ কিছু আবৃত্তি শিল্পী আবৃত্তির শিক্ষা গ্রহণ করছে। পরবর্তীকালে তারা আবৃত্তির অঙ্গনে তাদের কৃতিত্ব অবশ্যই প্রদর্শন করবে, এই আশা রাখি। সুকুমার দাকে শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় কবি, আপনারা সবাই চেনেন, জয়দীপ চট্টোপাধ্যায়। জয়দীপ আমার দীর্ঘদিনের বন্ধু। আপনারা জানেন সাহিত্য সম্রাট জন্মসূত্রে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম জয়দীপ। তাঁরই রক্ত বইছে জয়দীপের শরীরে। জয়দীপের সঙ্গে আমার পরিচয় 2006 সালের 25শে জানুয়ারি। একেবারে দিন তারিখ মিলিয়ে কেন বলতে পারলাম, তার কারণ হচ্ছে ওই দিন বাংলা একাডেমি থেকে একটি অনুষ্ঠান করে বেরোনোর সময় জয়দীপ তার একটি কাব্যগ্রন্থ মায়া আগুন আমাকে উপহার দেয়। সেই তাতে তারিখ লেখা ছিল, এবং যদিও তার আগে থেকেই আমরা দুজনেই দুজনকে চিনতাম, কিন্তু সাক্ষাৎ সেই প্রথম। তারপর থেকে ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পায়, এবং জয়দীপেরও অনেকগুলো কাব্যগ্রন্থ এর মধ্যে প্রকাশিত হয়েছে। আবহমান উড়ান, কলাবতী আজো, আবৃত্তিযোগ্য কবিতার সংকলন ইত্যাদি বহু কাব্যগ্রন্থ এর মধ্যে প্রকাশিত হয়েছে। তবে জয়দীপ শুধু কবি নয়, জয়দীপ একজন বড় সংগঠকও বটে। তার সংস্থা সৌহার্দ্যের ব্যানারে বাচিক শিল্পী এবং কবিদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং অনেক বড় বড় কাজ জয়দীপ এর মধ্যে করেছে। এবং এই তার যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড যে আরেকটি সংস্থা আছে, তার ব্যানারে সে বিভিন্ন কবি এবং আবৃত্তি শিল্পীদের বিভিন্ন ভিডিও ক্রমাগত প্রকাশ করে চলেছে। এবং আবৃত্তি শিল্পী এবং কবিদের নিয়ে জয়দীপের এই কাজ সত্যি প্রশংসনীয়। আমরা এর বিস্তারিত শুনবো যখন জয়দীপের কাছে আসবো, জয়দীপের কাছ থেকে তখন বিস্তারিত ভাবে শুনবো। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি এই সময়ের একজন আবৃত্তি শিল্পী ঈশিতা দাস। ব্রতী বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময় যে নারী কণ্ঠ সাধারণের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, ঈশিতা অবশ্যই তাদের মধ্যে একজন। ঈশিতা পার্থ মুখোপাধ্যায়ের ছাত্রী, সারথীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ঈশিতার। পার্থ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানেই ঈশিতার আবৃত্তি শিক্ষা। বর্তমানে বিভিন্ন মঞ্চে অত্যন্ত যোগ্যতার সঙ্গে ঈশিতা আবৃত্তি পরিবেশন করেছে, এবং রবীন্দ্র সদন বা অন্যান্য মঞ্চে ওর একাধিক একক আবৃত্তির আসর আমরা দেখেছি, যেটাই সংবাদপত্র বা অন্যান্য জায়গাতেও অনেকভাবেই প্রশংসিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছে আবৃত্তি শিল্পী শবরী মুখোপাধ্যায়। শবরী শ্রুতি অঙ্গনের সদস্য। শ্রুতি অঙ্গনে ও ঠিক কবে প্রবেশ করেছিল সেই দিনটা আমার মনে নেই, কিন্তু ওর প্রথম যে টেলিফোনে যে কথাটি আমায় বলেছিল সেটা আমার ভীষণভাবে মনে আছে। প্রথমেই ফোন করে বলেছিল যে আমি এরকম শবরী মুখোপাধ্যায়, আমি শ্রুতি অঙ্গনের সঙ্গে যুক্ত হতে চাই, কিন্তু আমার অনেক বয়স হয়ে গেছে, আমার কি হবে? তো যেহেতু মহিলাদের বয়স জিজ্ঞেস করতে
আমি ওকে বলেছিলাম, আমি জানি না আপনার কত বয়স, কিন্তু কণ্ঠ শুনে যা মনে হচ্ছে তাতে হলফ করে বলতে পারি আপনার চেয়ে অনেক বয়স্ক মানুষ, নারী ও পুরুষ শ্রুতি অঙ্গনের সভ্য, সুতরাং আপনি অনায়াসে শ্রুতি অঙ্গনে যোগ দিতে পারেন। তারপর থেকেই আমাদের যোগাযোগ, এবং এই অল্প সময়ের মধ্যেই সবরই অনেক উন্নতি করেছে, বিভিন্ন মঞ্চে ওর আবৃত্তি প্রশংসিত হয়েছে। এবং সম্প্রতি ইচ্ছে ডানা নামক একটি সংস্থা, যারা বাচিক শিল্পের প্রসারে খুব ভালো কাজ করে চলেছে, সারা বছর ধরে ওরা আবৃত্তি শিল্পীদের থেকে বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকে, এবং গত 15ই আগস্ট সারা বছর ধরে যে সমস্ত ভিডিও প্রকাশিত হয়েছে, জনসাধারণ নিরীক্ষে, মানে সাধারণের মধ্যে জনপ্রিয়তার নিরীক্ষে তারা ওই সেরা সম্মান, ইচ্ছে ডানা সেরা সম্মান 2020 প্রদর্শন করেছে। প্রথম 10 জনকে সবরই তার মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। এই সম্মান সবরীকে ভবিষ্যতে আরো অনেক বেশি দায়িত্বশীল করে তুলবে আমার ভাবনা। এবং এছাড়াও ইচ্ছে টানা যে রেডিও চালু হয়েছে এই লকডাউন পিরিয়ডে, সেখানেও সঞ্চালনার কাজে সবরী নিজেকে যুক্ত রেখেছে। আরো একজন আপনারা দেখতে পাচ্ছেন, অন্তরূপ, যাকে অনেক বলেও গতদিন আমরা ক্যামেরার সামনে আসতে পারিনি, ও ক্যামেরার পেছনে থাকতেই বেশি ভালোবাসে। আজকে আমাদের এই কর্মকাণ্ডের মূল হোতা অন্তরূপ, কারণ কারিগরি দক্ষতা, কারিগরি সাপোর্ট যেটা বলে সেটা পুরোপুরি অন্তরূপেরই। অন্তরূপের কাছ থেকে সহায়তা নিয়েই আমরা এই সাহস দেখাতে পেরেছি। অন্তরূপকেও আজকে আমি আবারও মাঝখানে একবার আসতে বলবো ক্যামেরার সামনে। আমরা পরিচয় পর্ব, এবং বুঝতেই পারছেন আমরা একেবারে চাঁদের হাট নিয়ে বসেছি, সুতরাং সবার আবৃত্তি এবং কবিতা পাঠ সবকিছু নিয়ে আজকে একটি জমজমাট আসর হতে চলেছে। আমি চলে আসবো সুকুমার দার কাছে। তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমাদের শ্রোতারা, দর্শকরা আমাদের কিভাবে বলছেন। তাদের অনেকেই এসে গেছেন। জয়তী বলছেন সকলকে বেশ লাগছে। সুকন্যা বলছে আছি, সকলকে দেখা ও শোনা যাচ্ছে। গীতিকা দাস বলছেন স্যার চিরনবীন, বোধহয় সুকুমার দাকে বলছেন, আমি জানি না। শিবপ্রসাদ মজুমদার, হ্যাঁ শিবপ্রসাদ দা আমাদের সঙ্গে থাকুন, আপনাকে পেয়ে আমরা ধন্য। সনকা সামন্ত বলছে সবাইকে খুব ভালো লাগছে। কৃষ্ণা মিত্র বলছেন শুনছি। হ্যাঁ, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে নিয়ে আমরা আজকে আগামী 1.5 ঘন্টা 9:30 অবধি আমরা একটি জমজমাট পরিবেশ। আমি চলে যাচ্ছি সরাসরি সুকুমার দার কাছে। সুকুমার দা, তুমি কি একটা আবৃত্তি দিয়েই শুরু করবে, তারপর আবার কথায় আসবে? তুমি সুকুমার। ঠিক আছে, প্রথমে বলি যে অলোক এবং শ্রুতি অঙ্গনের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা উপস্থিত শ্রোতাদের। এইরকম একটা মাঝির সময়ও যে এইভাবে কাজ করা যায় সেটা অনেক সংগঠনই করছে, শ্রুতি অঙ্গনও পিছিয়ে নেই, সেটাই প্রমাণিত হলো। অলোকের নিষ্ঠা এবং অলোকের দৃঢ় কর্তৃত্বে এই যে আমাদের শ্রুতি অঙ্গন ছোটে, সেটা খুব কাছ থেকে আমি প্রত্যক্ষ করেছি অনেকবার, অনেক দিন ওদের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তাই ওদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাই যখন অলোক আমায় ফোন করলো তখনই আমি একটা জিনিস সিদ্ধান্ত নিই, সেটা আমি সবাইকে আজ আগে জানিয়ে দিই। আমি আজকে যে কবিতা বলবো, এই কবিতাগুলো সচরাচর আমি প্রকাশ্য অনুষ্ঠানে খুব কম বলেছি বা বলি না, একেবারেই নতুন বলা যেতে পারে। এই কবিতাগুলো আজকের যে নির্বাচন আমার, এগুলো সম্পূর্ণভাবে শ্রুতি অঙ্গনের সমস্ত বন্ধুদের জন্য, এবং এই কবিতা আমি কোনোদিন কোথাও শোনাইনি, এমনই কিছু নির্বাচন আছে আমি রাখবো। তাই একটু খটকা লাগতে পারে, নতুন নতুন কবিতা তো। আর এই প্রসঙ্গে বলে রাখি, অলোক, একটা ব্যাপার তুমি মিস করে গেছো। তোমার প্রিয় বন্ধু এবং আমারও বন্ধু, ছোট ভাই, অত্যন্ত গুণী শিল্পী চন্দন আমাকে একটা ব্যক্তিগত আক্রমণ করতে, তুমি খেয়াল করোনি? ও লিখেছে নাকি আমি বর্ষিয়ান নই, আমি ওর চেয়েও নাকি ইয়াং।
সেটা আমি থাকতে পারি। চন্দন লিখেছে, তুমি খেয়াল করো, আমি পড়েছি। নিশ্চয়ই, চন্দন নিশ্চয়ই। ভারী ভালো ছেলে, ভারী চমৎকার আবৃত্তি করে, ভীষণ প্রাণবন্ত ছেলে। হ্যাঁ, আমি শুরু করি। প্রথম যে কবিতাটি শোনাবো সেটি নবনীতা দেবসেনের একটি কবিতা। বলে রাখা ভালো যে আজকে অনুষ্ঠানের জন্য আমি সব কবিতা আমি স্মৃতি থেকে বলতে পারবো না, কারণ একেবারে নতুন ভাবে এসব তৈরি করেছি। নতুন কবিতা। কিছুটা কিন্তু আমি সাহায্য নেব বইয়ের। আচ্ছা সুকুমার দা, আপনি সুকুমার দা হ্যাঁ। শুরু করার আগে আমি একটু সবাইকে অনুরোধ করছি, আমাদের মাইকগুলো আমরা মিউট করি, তাহলে সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার হবে। আমরা যদি প্রত্যেকের মাইকটা মিউট করে রাখি, আমরা যে যার টার্নের সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন্য যে সাউন্ডটা আসছিল সেটা। হ্যাঁ সুকুমার দা শুরু করুন। হ্যাঁ, আজকে যদিও খুব বৃষ্টি আছে, তো বৃষ্টি একটি কবিতা দিয়ে শুরু করতেই পারতাম, সেটা নয় পরে শোনাবো। অনেকে যেটা বলেন, আমার অনেক শ্রোতাই, যে বিশেষত আমাদের আরো বিশিষ্ট আবৃত্তি শিল্পী খুব মজা করেই বলে, কাল রাত্রি প্রায় অলোককে বলছিলাম, ঘন্টা দেড়েক তার সঙ্গে আমার ভাষাতত্ত্ব এবং উচ্চারণ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আমারও অনুজ অত্যন্ত প্রিয় কবি রামচন্দ্র পাল, তো রামও একটা কথা সব জায়গাতেই বলে, এই সুকুমার দা মানে কিছু রবীন্দ্রনাথ শুনবো না। আজকে আমি রবীন্দ্রনাথের ধারে কাছে যাব না, একেবারে আধুনিক। সব কবিতাই কিন্তু আমার শ্রুতি অঙ্গনের বন্ধুদের জন্য, এবং আপনারা যারা শুনছেন আপনাদের জন্য। আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন, যেহেতু এটা একেবারে নতুন কবিতা। টেলিকম, নবনীতা দেবসেনের লেখা। জয়ের ওই মেঘবালিকাদের একজনকেই সেদিনই দেখলুম আমাদের বাস স্টপে, অবিকল আগের মতোই, কাঁধে ব্যাগ, দুবিনুনি চুল, পরনে স্কুলের ইউনিফর্ম, নাকে ঘাম, ভুরুতে অলোক চূর্ণ ওড়ে। সেই যে ফোনের আশপাশে তককে তককে ঘুরু ঘুরু যে মেয়েটা, জেঠুর পাহারা থেকে কখন যে মুক্তি পাবে ফোন। ভোরবেলা জেঠু যেই হাঁটতে যাবেন, তক্ষুনি ম্যাজিক করে ছেলেটাও ফোন করবে ঠিক। জেঠু সেই পান দোকান পার, টুম করে একটিবার বাজলেই চটফট ফোন তুলতে হবে। কার ফোন ছিল রে তখন? রং নাম্বার মাগো। নিঝুম রাত্রিরে সকলে ঘুমিয়ে পড়লে ঘড়ি দেখে 12:50, পা টিপে টিপে দালানে এসে মেয়েটাই ফোন করবে তাকে। সেও তো রাত্রির জেগে পড়া করছে কিনা। বাজতে না বাজতেই ঘন্টি ঝাঁপ দিয়ে ফোন তুলে নেবে। 12:50 এলোমেলো কুজনে গুঞ্জনে পল অনুপল যায়। হৃদয়ের শব্দ শুনে শুনে শ্বেত বিন্দু মুক্তমালা সর্বাঙ্গে চড়ায়। অবিকল সেই মেয়ে, সেই ব্যাগ, দুবিনুনি, সেই স্কার্ট ব্লাউজ, ফোন কানে কথা কইছে আনমনে। খররৌদ্রে রাসবিহারীর মোড়ে জেঠু ও জেঠিমারা হেঁটে যায়। সে মেয়ে নিশ্চিন্ত চোখে নিজস্ব সময়ে, একান্ত নিজস্ব ফোনে, একান্ত নিজস্ব কথা কয়। ভিড় বাস স্টপে ভুরুর ওপরে উঠছে বিচূর্ণ অলোক, নাকি ঘাম, চুল চোখে ঠমক ঠমক সবই এক। অবিকল আগের মতনই সব। শুধু বালিকা, জানিস নে তুই, সেলফোন তোর মেঘটুকু কেড়ে নিয়ে গেছে। বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর। ধন্যবাদ। দারুণ একটা ধন্যবাদ। শুরু হলো।
এই জন্যই সুকুমারদা যেখানে থাকে, হ্যাঁ একটা কথা বলতেই হয়, সুকুমারদার কাছ থেকে আজকে তো আবৃত্তি তো শুনবই, তার সঙ্গে সঙ্গে সুকুমারদা থাকা মানেই আড্ডা একেবারে পুরোপুরি জমে ওঠা। কারণ যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে যখন আমরা অনুষ্ঠান করতে যাই বা অনুষ্ঠান করতে গিয়ে মঞ্চে ওঠার আগে যখন গ্রিন রুমে অপেক্ষা করি, সেই সময় সুকুমারদা যদি থাকেন তাহলে সময় যে কিভাবে কেটে যায় একেবারে আমরা বুঝতেই পারি না। কারণ এত অভিজ্ঞতা, এত গুণীজনের সংস্পর্শে এসেছেন এবং সেই সব অভিজ্ঞতা এত সুন্দর করে উনি বলতে পারেন, বলেন, যেটা আমাদের কাছে ভীষণ ভীষণ ভাবে অন্য রকমের একটা পাওয়া হয়ে যায়। সেই সমস্ত কথা তো আমরা শুনবই। এর মধ্যে জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রায় 72 জন আমাদের আড্ডায় যোগ দিয়েছেন। সুতরাং আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। এবং সবচেয়ে বড় কথা, অজিত বাইরি, কবি অজিত বাইরি আমাদের মধ্যে আছেন। একটু আগে ওনার কমেন্টটা আমি হাইলাইট করেছিলাম, কোথায় হারিয়ে গেছে আবার অজিত। আমাকে যদি অলোক অনুমতি করো একটা কথা বলি, যদি অনুমতি করো। কবি অজিত বাইরি দুপুরে আমার ওই ফেসবুক পোস্টিং থেকে লিখেছিলেন যে আমি কোথায় হবে, তো আমি তখন ওনাকে লিখলাম। তো উনি বলে আপনার একটি কবিতা আমার নির্বাচনে আছে। তো উনি সবিনয় লিখলেন যে আমার সেটা বলতে খুব লজ্জা লাগছে, উনি যে কত বড় মানুষ, এত সহজ সাবলীল সহজ একজন কবি, ভাবা যায় না। উনি লিখলেন, না আমার কবিতা থাকুক না সেটা তো ব্যাপার নয়, আমি শুনবো, কেননা আপনি সুকুমার ঘোষ, আমি অজিত বাইরি। এই অজিত দাই বলতে ভীষণ ভালো, হ্যাঁ নিশ্চয়ই তাই। তো আমরা এবারে চলে আসি ঈশিতার কাছে। ঈশিতা, তোমার কাছে আমরা কি শুনছি বল? আমি মেঘদূত দিয়ে শুরু করছি, শোনা যাচ্ছে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দীপিকা কাব্যগ্রন্থের মেঘদূত। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে আমার দূরে। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি। পেয়েও সব পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা বলেছি, শুধু মনে রইল সে কাছে, সে যে দূরেও সে খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি, আধখানায় যে বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না। কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক একদিন জ্যোৎস্না হাওয়া দেয়, বিছানার উপরে জেগে বসে বুক বেঁচিয়ে ওঠে। মনে পড়ে, এই পাশের লোককে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় আমার সেই অফুরান একজন, সেই আমার একটিমাত্র? কোন কুল হারা কামনার ধারে ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা তার ছায়া উত্তরীয় উড়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দুধ পাঠাই, আমার গান চলুক উড়ে। কিন্তু তাহলে তো তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যে দিনটি বিশ্বের চির বর্ষা ও চির বসন্তের সকল গন্ধে সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শালমঞ্জরির উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকে আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিই, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে
সংসারের কাজে ব্যস্ত। বহুদূরের আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র, সূর্য, তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বলল, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। এই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে। প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ জেগে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন সিথির উপরে তুলে দিক দূর বোনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘ ও মল্লারের সব মেড়গুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুলমালা তার বেণীর বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেণুবনের অন্ধকার থরথর করে কাঁপছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে, আবার নিভৃত হৃদয়ে নিশীথ রাখতে। বাহ, দারুণ। আসলে আজকে সকাল থেকে যেভাবে বৃষ্টিটা হচ্ছে, তাতেই বোধহয় বর্ষাকে আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছি। কারণ এর মধ্যে বৃষ্টি যে হয়নি তা নয়, কিন্তু ওই সারা দিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টিটাকে আমরা পাইনি। সেই হিসেবে খুব সুন্দর লাগলো, খুব সুন্দর নিবেদন। হ্যাঁ, জয়দীপের একটু নেটের প্রবলেম হচ্ছিল মাঝখানে, কিন্তু জয়দীপকে আমরা সঠিক সময় পেয়ে গেছি। এবারে চলে আসবো আমরা জয়দীপের কাছে, কবি জয়দীপ চট্টোপাধ্যায়। জয়দীপের কাছ থেকে আমরা স্বরচিত কবিতা পাঠ শুনবো, এবং জয়দীপের যদি কিছু বলার থাকে। জয়দীপ, তুমি। জয়দীপ শুনতে পাচ্ছ? জয়দীপ? হ্যাঁ, প্রথমেই আমি শুনতে পাচ্ছি, কিন্তু কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? না, হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, প্রথমেই আমি শ্রুতি অঙ্গনকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই আমাদের আড্ডায় উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সুকুমার দা, উপস্থিত আছেন আমার বন্ধু উপস্থিত আছেন ঈশিতা দাস অধিকারী, যাদের নতুন করে পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। তো আজকে আমরা আমাদের এই কবিতার আড্ডা তাতে শুরু করার আগে আমরা যে সকল মানুষ আক্রান্ত, যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং আমি আজকে যেটা নিবেদন করব, কবিতা বিষয়ক কবিতা। আসলে কবিতা তো সত্য সুন্দরের পূজারী, এবং বর্তমানে আমরা যে বিপন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মানবিকতার স্খলন আমরা লক্ষ্য করছি, সেখানে হয়তো কবিতা আমাদের কাছে নতুন একটা বার্তা দিতে পারে। সেটা মানবতার বার্তা, সেটা এই বিপন্ন পৃথিবীকে নতুন করে যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষ দিশাহীন, তাদের কাছে হয়তো কবিতা নতুন করে কিছু পজিটিভ মেসেজ দিতে পারে, বাঁচার মন্ত্র দিতে পারে। কবিতার শিরোনাম স্বপ্ন কবিতা। আমি সেই কবিতার স্বপ্ন দেখি, যা মানুষের কাছে জ্যোৎস্না হয়ে ঝরে পড়বে, ধূসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে জেগে থাকবে আবহমান, মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র। ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে একটু প্রশান্তি চায় মানুষ। গভীর অনিশ্চয়তা করতে সময় শাসনে ছুটে চলেছে সেলফি জেনারেশন। তাদের চারপাশে শুধুই হানাহানি, বারুদ,
দূষণ, মুখোশ পরা মানুষের বিরামহীন নগ্নতা। চিরায়ত কবিতার শরীর ছুঁয়ে বেঁচে থাকে বৈদুর্য আলো, শুদ্ধতার স্বপ্ন বীজ। শুধু শব্দের পর শব্দ সাজিয়ে নয়, অক্ষর প্রতিমার দিগন্ত ছুঁয়ে আমরা পরিশুদ্ধ হতে চাই, নিতে চাই আলোর শপথ। প্রিয় পৃথিবীর জন্য কবিতা শরীরে রেখে যেতে চাই সূর্যের দীপ্তি, চাঁদের স্নিগ্ধতা, শুদ্ধতার স্বপ্ন বীজ। শোনালাম স্বপ্ন কবিতা। বাহ, অসাধারণ, দারুণ, খুব ভালো। আমি একটু, হ্যাঁ, দীপন সেনগুপ্ত, আমি একটু চলে আসি। আমাদের শ্রোতা দর্শকরা যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারা কে কি বলছেন, কি মন্তব্য জানাচ্ছেন। দীপন সেনগুপ্ত, হ্যাঁ দীপন তুমি আছো? দীপন বলছে শুনছি আবৃত্তি, খুব ভালো লাগছে অনুষ্ঠান, শুভকামনা। সুদীপা ব্যানার্জি বলছে ঈশিতা বেশ লাগলো। দেবযানী বিশ্বাস চমৎকার লাগলো মেঘদূত। শঙ্খমিতা নিয়োগী, ঈশিতা ম্যামের আবৃত্তি অনবদ্য। মহুয়া মুখোপাধ্যায় খুব সুন্দর। রাজু, সুজিত, হ্যাঁ সুজিত মুখোপাধ্যায় আছেন, আরো অনেকেই আছেন, আমি পরপর আসবো সমস্ত। সুজিত মুখোপাধ্যায় বলছেন খুব ভালো লাগছে, আরো অনেকেই আছেন, আমি সবার মন্তব্যে পরে আসছি। এবারে আমি চলে আসি শবরীর কাছে। শবরী, তুমি আমাদের কি শোনাচ্ছ বলো। আজকে একটি বর্ষণ মুখর সন্ধ্যা। আজকে প্রথমেই আমার অগ্রজ যে শিল্পীরা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আর জয়দীপ দা আমার খুবই কাছের মানুষ, আর ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমি একটু আজকে বর্ষণ মুখর এই সন্ধ্যাটাকে একটুখানি উপভোগ করার জন্য আমি উজ্জয়িনীর কবি এবং আমাদের প্রিয় রবীন্দ্রনাথ এই দুজনকে একসঙ্গে মিশিয়ে একটু শোনাতে চেষ্টা করছি। कश्चित् कान्ता गुरुना स्वाधिकार प्रमत्तः शापिनस्तङ्गमितमहिमा वर्षभोग्येन भर्तु जक्षश्चक्रे जनकतनया स्नानपुण्यदकेषु स्निग्धोच्छाया तरसु वसतिं रामगिर्जाश्रमेषु तस्मिन्नद्रौ कतिचित् बला विप्रयुक्ता सकामी नित्यामासान् कनकबलभ्रंशरिक्तप्रकष्ट आषाढस्य प्रथमदिवसे मेघमश्लिष्टशानु वप्रक्रीडा परिणतो गजप्रेक्षणीयं ददर्शे तस्य स्थिता कथमपि पुरा कौतुकाधानो हेतु अन्तरो बाष्पीश्चरो मनुचरो राजराजस्वदत्तो मेघालोके भवति सुखिनोपन्नावृत्ति चेत कण्ठाश्लेष प्रणयिनि जने किं पुनर्दूर संस्थे मेघेर परे मेघ जमेছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির কাছে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে। দারুণ। আমাদের বর্ষার আমেজ নিয়ে আমরা মানে অনুষ্ঠানের প্রথম রাউন্ডটা প্রায় শেষ করলাম, এখনো পুরো নয়, কারণ
হ্যাঁ, একটা সাউন্ড আসছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অন্তরূপ। অন্তরূপকে আগের দিন অনেক অনুরোধ করেছিলাম যে ক্যামেরার সামনে আসতে, রাজি হয়নি। ক্যামেরার ও ক্যামেরার পেছনে অন্তরূপ, আমি কথা শেষ করি, তারপর তুই অন করিস, নয়তো ইকোটা হবে। আহ আহ, কিন্তু ও শুধু এই কারিগরি দিক থেকে যে দক্ষতা নয়, ওর সৃষ্টিশীল মনও একটা রয়েছে। একটা যেটা বলার, সেটা ইতিমধ্যে এই লকডাউন পিরিয়ডের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে ও একটি গল্প, একটি গোয়েন্দা গল্প প্রকাশিত হয়েছে। গল্পটির নাম সংকেত সন্ধানী, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ও প্রকাশিত হয়। এবং ও প্রকাশের আগে ঘোষণা করেছিল যে একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল, এবং সেই যে টাকাটা উঠবে সেটা ও আমফান তহবিলে দান করবে। এবং খুব আনন্দের কথা, 12,000 টাকা সেইখানে জমা পড়ে, এবং সেই টাকাটা ও আমফান তহবিলে দান করেছে। আরো, এবং সেটিকে পরবর্তীকালে আরো অনেক লেখা অন্তরূপের কাছ থেকে পাবো। ওর এই সৃষ্টিশীল মনটাকে চিনে নেবার জন্য এবারে আমি আসছি অন্তরূপের কাছে। অন্তরূপ, তুমি বলো। হ্যাঁ অন্তরূপ। হ্যাঁ, গতদিনের অনুষ্ঠান এবং আগের দিনের অনুষ্ঠান শুনে আমার খুব ভালো লাগে খুব। এবং তারপরে আমি অলক আমাকে অনুরোধ করি যে মানে আমারও ইচ্ছা করে যে যদি একটা কবিতা বলা যায়, তো অলক এক কথা রাজি হয়। মানে আমি খুবই কৃতজ্ঞ এর জন্য। আমি ভেবে রেখেছিলাম একটা কবিতা বলবো, কিন্তু এতক্ষণ অব্দি অনুষ্ঠান দেখে কিছু কিছু কথা আমার ভাল লাগলো। যেমন যে কথাগুলো আমরা বলছি যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা ফোনের মধ্যে ডুবে থাকা আমাদের সময় নষ্ট করে, বা অ্যাকচুয়ালি আমরাই নষ্ট করি। সেই বিষয়গুলো মাথায় আসতে আমার মনে হলো যে ওই কবিতাটা না বলে অন্য একটি কবিতা বলি। আমি আমার মুখস্থ না, আমি পড়ে পড়ে বলছি। আমার মধ্যে পাঠ করার নৈপুণ্য নেই একেবারেই, তবে কবিতাটা আমার ভালো লাগে, আমারই লেখা কবিতা। কবিতার নাম হচ্ছে ফোন বন্দি। ফোন বন্দি, একটাই শব্দ। পাশাপাশি বসে আছে, পাশাপাশি আছে বসে এসি বাসে ভাই বোনে। এটা ছড়া কবিতা বলা যায়, ছড়াই মনে হয়, ছড়াই হবে নিশ্চয়ই। পাশাপাশি আছে বসে এসি বাসে ভাই বোনে, নেই কথা নেই হাসি, চোখ পড়ে আইফোনে। সামাজিক কাহিনীরা বই চলে পাতা পাতা, বই পড়া ছেড়ে দিয়ে উর্বর হলো মাথা। তাও যদি বুঝতাম লাগে কোনো ভালো কাজে, ট্রোল মিম চর্চা বড় বেশি সস্তা যে। ঝড় বেগে ভেসে আসে লাল নীল লাভ লাইক, কুপমন মাঝে মাঝে হেসে ওঠে অমায়িক। জানলার বাইরে ঝড় ওঠে বাজ পড়ে, মুখ ফুক ঝড় থেকে সাধ্বিকি চোখ সরে। এসি বাসে জানলা বন্ধই থাক না, সামাজিক বাতায়নে মন মেলে পাখনা। মেঘ ডাকে ভিজে যায় জানলার কাঁচটা, আধুনিক গেমে বুঝি ডুবলো জাহাজটা। রাখো ঘুঁটি ছাড়ো দাবা, ফোনটারে নাও টেনে, জ্ঞান বোধ মেধামতি ফোনটাই দেবে এনে। যুদ্ধ ঘোষণা করো টকাটক টাইপ করে, মজা নাও এসি বাসে ফোন হাতে মন ভরে। স্টেটাসেই ঘোষণা হুমকি কি বিচিত্র, মুছে দেব দেশটাকে কেটে মানচিত্র। গেম খেলে কেটে যায় দিন মাস বর্ষ, ভুলেছিস ভেজা ঘাসে শিশিরের স্পর্শ। বই তোর বন্ধ কতকাল, বন্ধ কি ই বুকে পেলি নতুন বইয়ের গন্ধ কি। এইবার ব্যাটারিটা হাল ছেড়ে গেল মোড়ে, জানলায় চোখ যায় এক প্রকার জোর করে। দুটো শিশু ওই দূরে বর্ষায় খেলা করে, ফ্ল্যাশব্যাকের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। স্কুল স্কুল ফেরা কিশোরেরা সাইকেল ছেড়ে আসে, আনন্দ মেখে নেয় কাদা মাখা ভেজা ঘাসে। এক ছাতা তিন মাথা, জামা জুতো ভিজে যায়, একখানি এগরোল খুশি মনে ভেঙে খায়।
হঠাৎ শিহরিয়ে উঠি, কোথাও কেউ নেই, জানলায় প্রতিচ্ছবি, খুঁজে পাই নিজেকেই। এরা যে আমারই অতীত, দুয়ো দিয়ে যায় মনে, বড় হয়ে বন্দি আমি এসি বাসে, মুঠো ফোনে। বাহ, দারুণ, বাহ দারুণ, সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো। অন্তরূপ, আচ্ছা, এই কবিতা নিয়ে আমি আমি এই কবিতাটা নিয়ে দু চারটে কথা যদি বলি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এক হচ্ছে, আমি এই কবিতাটায় কয়েকটা শব্দ ব্যবহার করেছি যে শব্দ অ্যাকচুয়ালি মানে নেই, নতুন শব্দ, কিন্তু মানেটা বোঝা যায়। যেমন যেমন কূপমণ্ডুক শব্দটা আমরা জানি, আমি এক্ষেত্রে ব্যবহার করেছি কূপমন। কূপমন মানে যে মন কুয়ে কুয়ে আবদ্ধ। আবার যেমন ফেসবুককে আমি এখানে ব্যবহার করেছি মুখ বুক বলে, এই এই এরকম আর কি। আর এই কবিতাটায় আরো একটা বিষয় হয়তো হয়তো চোখে পড়ে, বা না পড়লে আমার মনে হয় এটা মানে বলে দেওয়া ভাল লাগে বলতে। সেটা হচ্ছে কবিতাটা যখন শুরু হচ্ছে, শুরুর দিকটা থার্ড পার্সনে বলা হচ্ছে, মাঝখানে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন, তুমি সম্বোধনে বা তুই সম্বোধনে, আর একদম শেষে গিয়ে কবি বুঝতে পারছে যে এটা আসলে আমি, ফার্স্ট পার্সনে হচ্ছে। আর আরেকটা বিষয় আমার বলা উচিত, সেটা হচ্ছে যতই ডিজিটাল প্ল্যাটফর্মকে খারাপ বলি, ই বুককে খারাপ বলি, ই বুকে বই তো আমি প্রকাশ করলাম, ডিজিটাল প্ল্যাটফর্ম রোজ ব্যবহার করছি, এগুলো মানে অকৃতজ্ঞ হওয়ার কোনো মানে হয় না। আসলে জিনিসগুলো ভালোই, কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করলেই হলো। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। এগুলো তো বিজ্ঞানের আশীর্বাদ, আমরা বিজ্ঞানকে কিভাবে ব্যবহার করব, আমরা যদি তার উপর নির্ভর করছে। কিন্তু এর জন্যই তো আজকে আমরা এইভাবে সবাই একসাথে দেখতে পেরেছি। ঠিক, অন্তরূপ একটু আবার মিউট করে দে, নয়তো ওই একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে আমি আরেকজনকে পেয়েছি আমাদের মধ্যে, কবি মৃণাল কান্তি দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মৃণাল দা, আপনাকে শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের মাঝখানে আছেন। মৃণাল বাবুকে আমারও আমার তরফ থেকে ধন্যবাদ এই কারণেই যে মৃণাল বাবুর একটি কবিতা একেবারে অপ্রকাশিত, কিন্তু অনেকে জানে এখন কবিতাটা, আগে এটা প্রচলন কবিতা ছিল না কবিতাটি, কিন্তু অনেকেই জেনেছে। তো উনি অনেকদিন আগে আমাকে এটা দিয়েছিলেন, আমার ইচ্ছা আছে সেই কবিতাটা শোনাবো। আমি মৃণালবাবুকেও ব্যক্তিগত অনুরোধ করেছিলাম, ওনার ওখানে নেটের খুব প্রবলেম, তবু আজকে অনুষ্ঠান থাকতে উনি এসেছেন, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ মৃণালবাবু। ঠিক আছে, এবার তোমার কাছেই চলে আসি। সুকুমার দা, তুমি আমাদের এবারে কি শোনাচ্ছ? তার আগে একটুখানি দেখে নি কে কি বলছেন। সুজিত মুখার্জি বলছেন, এই অতিমারিতে মানুষ যখন ঘরবন্দি তখন শ্রুতি অঙ্গনের এই মন ভালো করা অনুষ্ঠান খুব ভালো লাগছে। ধন্যবাদ সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবযানী বিশ্বাস লিখছেন, সুন্দরভাবে সেজে এলো বর্ষা, খুব সুন্দর সবরী। কল্যাণ মুখোপাধ্যায় লিখছেন, নেটওয়ার্কের তুমুল। কল্যাণ দাও একজন কবি, কল্যাণ মুখোপাধ্যায়ের কবিতা আমরা এর মধ্যে মাঝে মাঝেই পড়ি, আমার খুব কাছের মানুষ। তিনি বলছেন, নেটওয়ার্কের তুমুল অসহযোগিতা চলছে, তার মধ্যে উপভোগ করছি অনুষ্ঠান। হ্যাঁ, সে তো কিছু করার নেই, আশা করি নেটের সমস্যা ইতিমধ্যে যেন না হয়, আশা করব। গৌতম ভুঁইয়া বলছেন, ভালো হয়েছে, ধন্যবাদ সবরী। ভূদেব মুখার্জি বলছেন, ভূদেব দা চলে এসছেন, সবরীর উপস্থাপনা এক নতুন ধরনের লাগলো, খুব ভালো। এর মধ্যে চন্দন মজুমদার একটা করেছে, অন্তরূপকে অভিনন্দন জানিয়ে চন্দন একটা মন্তব্য করেছিল। হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে থাকো, সবাই আমাদের সঙ্গে থাকুন। আড্ডা মোটামুটি জমে উঠেছে, আমাদের 70-এর ওপর 72 জন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন। চলে আসছি সুকুমারদার কাছে। সুকুমারদা। হ্যাঁ অলোক, আমাকে ওই একটা ওই স্লটে না কতক্ষণ সময় দিচ্ছিল না, তাহলে সেই মতো গুছিয়ে নেবো। 5 মিনিট ধরো, মানে 3 মিনিট কি 5 মিনিট? হ্যাঁ, প্রায় আমরা বলবো। আচ্ছা, তাহলে আমি পরপর 3টে কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, সেই জন্যই, কারণ আমার জানতে পারলে সুবিধা, কারণ আমি মৃণাল বাবুর কবিতা এবং অজিত বাবুর কবিতা পড়বো, সেটাও আমার পরিকল্পনায় আছে। ঠিক আছে, তাহলে আমি পরপর 3টে কবিতা শোনাচ্ছি। রণজিৎ দাসের কবিতা, শর্মিলার নিঃসঙ্গতা। আমার স্ত্রী শর্মিলা
একজন আইনজীবী। প্রতিদিন কোর্টে বেরোনোর আগে সে একা বসে তড়িঘড়ি দুমুঠো ভাত খায়। আমি প্রায়ই তাকিয়ে দেখি। আমার আর বেরোনো নেই, রিটায়ার্ড জীবন। আমি তখন খবরের কাগজ পড়া শেষ করে শর্মিলারই করে দেওয়া দ্বিতীয় কাপ চা হাতে নিয়ে নির্জন ব্যালকনিতে গিয়ে বসি। বাড়িতে আমরাই দুটি প্রাণী। শর্মিলা সকালবেলা রান্না সেরে স্নান করে ও জামা কাপড় পরে ডাইনিং টেবিলের মাঝখানে আগে যত্ন করে গুছিয়ে রাখে আমার দুপুরের খাবার। আমাকে বলেও দেয় মেনু, অনুরোধ করে ঠিকঠাক খেয়ে নেওয়ার জন্য। তারপর সে টেবিলের একটি কোণে চেয়ার টেনে বসে, একটি থালায় অল্প ভাত আর দু একটা পদ তুলে নিয়ে দ্রুত হাতে সেই খাবার খেয়ে বেরিয়ে যায় কোর্টের উদ্দেশ্যে। দিনের পর দিন টেবিলের এক কোণে বসে একা একা শর্মিলা সেই নিঃসঙ্গ খাওয়ার দৃশ্য দেখে আমি বিষণ্ণ বোধ করি, কিন্তু কখনো তার কাছে এগিয়ে যাই না। কখনো তাকে বলি না, শর্মিলা আর একটু ভাত দেবো তোমাকে, আর একটু মাছ নাও না, এত কম খাচ্ছ কেন তুমি? বলি না, কারণ আমার পুরুষ অহংয়ে বাধে। ওসব কথা শর্মিলাই আমাকে বলে আজীবন, যেন সেটাই নিয়ম। আমি ভাবি যে আমার সঙ্গে বিয়ের পর থেকেই শুরু হয়েছে শর্মিলার এই নিঃসঙ্গতা। তাকে আর যত্ন করে খাওয়ানোর কেউ নেই। তবু যতদিন তার মা বেঁচে ছিলেন ততদিন মাঝে মধ্যে বাপের বাড়ি গেলে সে তার মায়ের স্নেহের হাতে পরিবেশন করা খাবার খেতে পেত। কিন্তু 10 বছর আগে তার মায়ের মৃত্যুর পর থেকে সেই আদরটুকু তার জীবন থেকে উঠে গেছে। সে একাই খাবার নেয়, একাই খায়, এবং তার বাকি জীবন সে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থাতেই খেয়ে যাবে। খাবার টেবিলে শর্মিলার এই জন্ম জন্মান্তরের নিঃসঙ্গতা আমি স্তব্ধ হয়ে দেখি আর ভাবি, কবে আমি তার কাছে গিয়ে বলতে পারবো, শর্মিলা আর একটু ভাত দিই তোমাকে? বাহ, দারুণ, খুব সুন্দর। আমি যে কথাটা বলেছিলাম আশা করি সবাইয়ের কাছেই নতুন লাগছে কবিতাগুলো। নিশ্চয়ই, একদম। আমি শ্রুতি অঙ্গনে এই প্ল্যাটফর্মকেই বেছে নিলাম যে নতুন কবিতার চর্চার দিকে সবাই তোমরা এগিয়ে এসো। আমি সেই জন্য আরো এইগুলো শোনাচ্ছি। আমি জানি এগুলো খুব একটা পড়া নেই কারণ। না না, এই কবিতা এরপরে যে কবিতাটা, হ্যাঁ এরপরে কবিতাটা কিন্তু গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছি, প্রচুর শ্রোতা আমাকে ফোন করে বলেছেন এটা আবার শুনতে চান। এটা কিন্তু বর্ষকে নিয়ে লেখা রণজিৎ দাসের কবিতা। এটা আমি এর আগে মঞ্চে করেছি অনেকবার। ল্যাপটপ। ধান ক্ষেতের ল্যাপটপে মাটির সঙ্গে চ্যাট করছে বৃষ্টির ফোঁটা। কেমন আছিস মাটি? শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে হলো, খবরই দিলি না। ছিলাম না হয় টরেন্টোতে, তা বলে কি আউশ গ্রামের আলপথে কুলো মাথায় নিয়ে তোর বিয়েতে উলু দিতাম না? ভেরি ব্যাড। মাটি, তুই ছোটবেলার বুজম ফ্রেন্ডকে উড়ন্ত প্লেনের মতো এমন সহজে ভুলে গেলি? তুই তো জানিস আমার মেঘনাদের সঙ্গে লিভ টুগেদার। হি ইজ সো কুল। কিন্তু মাঝে মধ্যে মনটা হাহাকার করে ওঠে নক্ষত্রদের নাইট ক্লাব স্ট্র্যাটোস্ফিয়ারে। কি চাই জীবনে আমরা? তুই কি জানিস মাটি, কাদা জলে অঙ্কুরের ঘ্রাণে
আমরা টরন্টোতে আছি, আমাদের সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ নিয়ে গেছে স্নেহের সন্ধানে। এরপর কি আর থাকে জন্ম আর জীবনের মানে? যাই হোক, ভালো থাকিস শ্রাবণের নববধূ, অঘ্রাণের প্রাউড মাদার। তোর গর্ভাধান মানে তোর গর্ভে ধান। মাই বেস্ট উইশেস। আউশ গ্রামের খেতে বেজে উঠুক নবান্নের গান। অসাধারণ, দারুণ। বেশ কয়েকটা আমরা সুন্দর কেতকী নতুন কুশারি নতুন ডাইসন কবিতা- একটা কবিতা শোনাবো। হ্যাঁ বলো, বলো কি বলছো? হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। বলছি এই যে কেতকী কুশারি নতুন ডাইসন একটা কবিতা। শোনাও। এই কবিতাটি একটা বিষয় বলি, এই কবিতাটি একজন মহিলা শিল্পীর কণ্ঠে শুনলে ভালো লাগবে, এ কথা খুব সত্যি, এ কথা মানতেই হয়। কেননা এই কবিতাটার অবয়বটা তাই, কিন্তু আমার খুব লোভ হলো, ভাবলাম একটু শোনাই। শ্রোতাদের কাছে অনুরোধ যে, বা অলোক তোমাদের কাছে অনুরোধ, জয়দীপ বা ঈশিতা যারা আছো সপদী অন্তরীপ, যে এটাকে ধরেই না একজন মহিলা বলছেন। ছোট্ট কবিতা, মহিলা কণ্ঠের হলে ভালো হয়, কিন্তু আমি কবিতাটা শোনাবার লোভ সামলাতে পারছি না। না, শোনাও না। কেতকী কুশারি ডাইসনের লেখা। অনেকদিন আগে তুমি একবার আমাদের বাড়িতে এসেছিলে, লাজুক কিশোর, পাজামার উপর শার্ট পরে আমাদের নিচু ডিভানটাতে বসে আমার বাবার সঙ্গে কথা বলছিলে, অঙ্কের বিষয়ে নিখ্যাত। আমার বয়স তখন 12 কি 13। দুদিকে দুটো বিনুনি করি, বাড়ন্ত গড়ন বলে ছিটের ফ্রকের নিচে দেশপ্রিয় পার্কের হকার স্টল থেকে কেনা সস্তা ব্রা পরি। কোন যুবকের সঙ্গে চোখাচোখি হয়ে গেলে চোখ নামিয়ে নি তৎক্ষণাৎ। আমার মা তোমার জন্য আম কেটে দিয়েছিলেন। এক হাতে আমের রেকাবি, অন্য হাতে জলের গেলাস নিয়ে লজ্জাত্রস্ত পায়ে বসবার ঘরে আসছিলাম। দরজার ভারী পর্দাটা কাঁদতে সরিয়ে দেবার চেষ্টা করতেই জল পড়ে গেছিল আমের রেকাবিটার মধ্যে। ফিরে গেছিলাম রান্নাঘরে। আমি টুকরোগুলোকে সাবধানে আর একটা রেকাবিতে চালান করে দিয়ে আমার মা বলেছিলেন, তোকে দিয়ে কোনো কাজ ঠিক মতো হবে না, থাক আমি নিয়ে যাচ্ছি। শোবার ঘরে গিয়ে বালিশে মুখ গুঁজে অনেকক্ষণ কেঁদেছিলাম। মায়ের বকুনির জন্য নয়, আমি রেকাবিটা তোমার কাছে ঠিক মতো পৌঁছে দিতে পারিনি সেই দুঃখে। সেই থেকে কোনো কাজই ঠিক মতো হলো না আমাকে দিয়ে। বাহ, দারুণ। খুব ভালো ভালো কতগুলো কবিতা শুনলাম, তোমাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি চলে আসি ঈশিতার কাছে। ঈশিতার কাছে আসার আগে, ঈশিতা শুরু করার আগে একটু আমাদের শ্রোতারা দর্শকরা কি বলছেন একটু দেখে নি। রঞ্জন সেন বলছেন ল্যাপটপ দারুণ সুকুমার দা। গীতিকা দাস বলছেন আবৃত্তি শিল্পীরা এদের মতো কবিদের কবিতা করেন না, এই ধরনের অনেক রকমের কবিতা কেবলমাত্র স্যার আপনার কাছেই শুনতে পাই। হ্যাঁ, ধন্যবাদ। অমিত কুমার বড়ক বলছেন নিঃসন্দেহে শর্মিলার কথা আপনার এতে ভালো লেগেছে। ল্যাপটপ খুব ভালো। অনেকেই সবাই আপনারা সঙ্গে থাকুন, কারণ ভীষণ কবিতার যে এই যে একটা চলে এসছে সেইটাকে ব্রেক করতে চাইছি না। আমরা সোজাসুজি চলে আসছি ঈশিতা দাস অধিকারীর কাছে। ঈশিতা, তুমি কি শোনাচ্ছ বলো।
আমাদের কয়েকজন প্রিয় কবি যারা আমাদের থেকে চলে গেছেন, অনেকে গেছেন, তাদের লেখা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। কষ্ট হয় যারা আরো কিছু লেখার স্বপ্ন যাদের ছিল, যেমন মহাকাব্য লেখার ইচ্ছে ছিল জীবনানন্দ দাশকে নিয়ে, মল্লিকা সেনগুপ্তে। জীবনের শেষ বয়সে আমি হাসপাতালে বসে তিনি যে লেখাটি লিখেছিলেন, ও জানেমান জীবনানন্দ, বনলতা সেন লিখছে, এ যুগের বনলতা। জীবনানন্দ দাশের প্রতি তার প্রেম নিবেদন। হাই জিপস, হ্যান্ডসাম, জানে জিগার, পাখির নীড়ের মতো চোখ পেতে বসে আছি আজও। তুমি উড়ে অকস্মাৎ কোথায় পালাবে? এখনো কি ধানসিঁড়ি নদী পাড়ে ভ্যারেন্ডায় ভাজো? অদ্ভুত মানুষ ছিলে, অদ্ভুত আজও রয়ে গেলে। কুর্তার পকেট ভরা চীনাবাদামের ভাজা, কিটসের কবিতা, ধুতি পরা তেলামাথা অধ্যাপক সিটি কলেজের ছনছনিয়ার পাশে হাঁটছিলে, পাশে সুচরিতা। অন্য মেয়েদের দিকে কেন চলে যাও? কেন 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 তুমি চলে যাও দূরে? অতিদূর সমুদ্রের পরে যে নাবিক দিশা হারিয়েও চিনেছিলে আমাকেই, সেই তুমি কেন ঘুরে ঘুরে চলে যাও সুরঞ্জনা, সুচেতনা, অরুণিমা স্যান্ডালের দিকে? কি কথা তাহার সাথে, তার সাথে, যাত্রার সাথে? বলো না কো কথা ওই যুবতীর সাথে। ফিরে এসো। হাই চিপস, বনলতা সেনের দুহাতে। আজকে যখন জিভে স্বাদ নেই, পরায়ত্ত সাফল্য বিস্বাদ, তখনই তোমার কথা মনে পড়ে। দারুচিনি দুল, রোগশয্যার থেকে চিঠি আমি লিখছি তোমাকে। জীবন, জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। জীবন, জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। শোনো গো জীবনানন্দ, তুমি জানে মান, যদি ভালোবাসা চাও ভালোবাসো সমযোদ্ধা নতুন নারীকে। যদি ভালোবাসা চাও তাহার সাফল্যে তুমি বিরক্ত হয়েও না। পৃথিবীর বহু যুদ্ধে বহু যোদ্ধা যুবকের সাথে তার কথাবার্তা হবে, ঘাবড়ে যেও না তাতে। ওই যুবকের সাথে কথা বলা বারণ করো না। পাশে থেকো, কাছে থেকো, অক্টোপাস আলিঙ্গনে ধরো না তাহারে। ও জীবন ফিরে এসো আমার শুশ্রূষা হয়ে কালো ক্যান্সারে। স্তন তার কবেকার করুণ শঙ্খের মতো দুধে আদ্র, কবেকার শঙ্খিনী মালা এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। প্রিয় জীবনানন্দ, এই চিঠি লিখছি হাসপাতালের বেড থেকে। এখন আমার কেমোথেরাপি চলছে। আজ আমার স্তন সত্যি করুণ শঙ্খের মতো। তার ভেতরে বাসা বেঁধেছিল একটি অসভ্য কর্কট পোকা। সার্জেনের ছুরিতে সে কাটা পড়েছে ঠিকই, তবে সে রক্তবীজের ঝাড়। আবার ফিরেও আসতে পারে 20 বছরের পার। কিন্তু না গো, এত সহজে আমি মরবো না। লড়াই চালিয়ে যাব যতক্ষণ আছি। আমাকে লিখতে হবে, আমাকে লিখতে হবে সেই শেষ মহাকাব্য, যা আমি তোমাকে নিয়ে লিখবো। বনলতার চিঠি জীবনানন্দকে। কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ জানি না কো। আমি আমার জীবন থেকে লিখি, বনলতার কঠিন বেঁচে থাকা। অসুখে আজ হাসপাতালে শুয়ে ভাবছি টাকা আসবে কোথা থেকে। চিকিৎসা 2-3 লাখ টাকা, এলআইসি না পিএফ লোন নেব। হাত পাতবো প্রকাশকের কাছে, যত খরচ বাড়বে তত আয়ু। ওষুধ কিনে বাঁচবে কেমন করে 1000 জন গরিব বনলতা। ভাল লাগে না করুণা বর্ষণ, লড়াই করে বাঁচতে হবে জানি। কলকাতার মাল্যবান তুমি, পরিষেবায় উন্নয়ন আনো, অঙ্কোলজি ওয়ার্ডের নার্স। কষ্ট হলে বসতো যদি পাশে, ওষুধ আর ডাক্তারের পরে। রোগীর চাই ভালোবাসার ভাষা, প্রিয় জীবন প্রথম প্রিয়তম। রোগীর চাই ভালোবাসার ভাষা, প্রিয় জীবন প্রথম প্রিয়তম। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে। হয়তো তুমি থুরথুর এক বুড়ো, হয়তো আজও স্বপ্নমথন যুবা। তোমার সাথে হঠাৎ দেখা হলে কেউ কাউকে চিনতে পারবো না। কিংবা যদি তোমায় চিনে ফেলি, বলবো গো 3 দশকের কবি,
পাল্টে যাওয়া নারীর খোলা পিঠে সিগনেচার করো তোমার পেনে। দেখো আমার অল্প পোড়া ত্বক রেডিয়েশন থেরাপি থেকে উঠে আরোগ্যের গোলাপি রঙে সাজে। তুমিও লেখো উজ্জীবনী লেখা। গভীরতর অসুখ থেকে উঠে এসো দাঁড়াই আনন্দের মাঠে। চলো আজ তোমায় বিকেলবেলা মিলেনিয়াম পার্ক নিয়ে যাব। রোগীর মনে আঁকা মেয়ের ছবি নিজেই আজ লিখবে তার জীবন। ইতি তোমার হারিয়ে যাওয়া পাখি, কলকাতার নতুন বনলতা। দারুণ সুন্দর সুন্দর কবিতা আমরা পাচ্ছি। শ্রোতারাও নিশ্চয়ই ভীষণভাবে উপভোগ করছেন এই আবৃত্তি। আমরা চলে আসছি জয়দীপের কাছে। একটা কথা বলি যে এই যে অন্তর্জাল আড্ডায় এরকম বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন এবং স্বাভাবিকভাবে আমাদের এই দমবন্ধ করা জীবনে, দমবন্ধ করা পরিবেশে সন্ধেগুলো একটা অন্য ধরনের হাওয়া নিয়ে আসছে। আমরা কেউ কারুর প্রতিযোগী নই, সবাই যে যার নিজের মতন করে চেষ্টা করছি এবং প্রত্যেকের সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দিচ্ছি। এবং সুকুমার দা, ঈশিতার মতন ব্যস্ত শিল্পীরা বিভিন্ন পেজে গিয়ে তাদের নিবেদন রাখছেন, শ্রোতারা সমৃদ্ধ হচ্ছেন। একটি খুব ঘটনার কথা বলি, মানে যেটা আমাকে খুব আপ্লুত করেছে। গত সপ্তাহে আমরা যখন বৃহস্পতিবার যখন আমরা আমাদের প্রথম পর্বটা অনুষ্ঠিত হলো, তারপরে শুক্রবার দিন সন্ধ্যেবেলায় আমি একটি ফোন পেলাম। ফোনটি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এই সময়ের একজন খ্যাতনামা আবৃত্তি শিল্পী সুমন্ত্র সেনগুপ্তের। আপনারা জানেন সুমন্ত্র ওই শঙ্খমালা পেজ থেকে শঙ্খমালা ঘর গেরস্থালি বলে একটি অনুষ্ঠানের আয়োজন করে ওরা প্রত্যেক শুক্রবার করে। বেশ কয়েকটা 14-15টা পর্ব ইতিমধ্যে হয়ে গেছে। তো সুমন্ত্র আমায় বললো যে হ্যাঁ অলোক, খুব ভালো হচ্ছে, কালকে আমি দেখেছি, সময় দেখতে পারিনি, আমি রাত্রিবেলা দেখেছি পুরো অনুষ্ঠানটা, বেশ একটা জমাটি আড্ডার পরিবেশ তৈরি করেছি, সেটা আমার খুব ভালো লাগলো। কিন্তু তোরা কতগুলো জিনিস করছিস না কেন? ওই যে দেখুন তরা দিয়ে স্ক্রলটা যাচ্ছে, বা একটু আগে শ্রুতি অঙ্গনের আড্ডা, ওই সমস্ত গুলো ইউজ করছি আজকে, এইগুলো কিন্তু সুমন্ত্রর দান। মানে সুমন্ত্র আমায় বললো এই সমস্ত গুলো তুই ইউজ করছিস না কেন? আমি বললাম জানলে তো করবো, সবে তো আজকে প্রথম দিন, আমি সবে শিখছি, অন্তরূপের কাছ থেকে প্রায় অ আ ক খ লেখার মতন করে শিখছি। বললো তুই এক কাজ কর, আমি তো এখন 14-15টা করে ফেলেছি, অনেক কিছু জেনে গেছি, তুই কালকে সকালবেলা আমাকে একবার ফোন কর 12:30 নাগাদ, মানে 15ই আগস্টের দিন। আমি তোকে ভিডিও কল করে, তুই টিম ওয়ার্ডে ঢুকে আমাকে ফোনটা কর, আমি ভিডিও কল করে তোকে কতগুলো টিপস দিয়ে দেবো, খুব সোজা, এতগুলো যখন পেরেছিস। বলে সকালবেলা আমি ওর সঙ্গে আবার যোগাযোগ করি, ও আমায় কিছু জিনিস দেখিয়ে দেয়, এইখানে গিয়ে এটা কর, ওইখানে গিয়ে ওইটা কর, করে আজকে তার ফলস্বরূপ আমরা কিছু কিছু জিনিস দেখাতে পারছি। তো এটা পরে আমি ভাবলাম এটাও না বলতেই পারতো, বলবার তো কোনো দরকার ছিল না, হয়তো আমি আরো 10টা-12টা করতে করতে হয়তো এইগুলো আবিষ্কার করতাম। কিন্তু এই যে স্বতঃপ্রণোদিত ভাবে ও আমাকে বললো, আলটিমেট অনুষ্ঠানটা যাতে আরেকটু ভালো হয়, আরেকটু আকর্ষক হয়, সেই জায়গা থেকেই, অর্থাৎ আমাদের বন্ধুত্বটা, পারস্পরিক সংগঠনগুলো আমরা এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চলবার চেষ্টা করি, যাতে একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ তৈরি করতে পারি। আমাদের এই সদ্ভাব, এই সম্পর্কটা যেন দীর্ঘদিন বজায় থাকে, সেই প্রার্থনা করে আমি সোজা চলে যাচ্ছি জয়দীপের কাছে। জয়দীপ, কি শোনাচ্ছ বলো? আমাদের ঘড়ির কাঁটা বলছে আমরা প্রায় 1 ঘন্টা ক্রস করে ফেলেছি, 1 ঘন্টা 3 মিনিট। সুতরাং নির্ধারিত সময়ের আর খুব বেশি বাকি নেই, আমরা ছোট্ট ছোট্ট করে শোনাবো কতগুলো কবিতা। জয়দীপ এসো। হ্যাঁ, আমার নিবেদনের যে কবিতার শিরোনাম কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন। এই কবিতাটা খুবই পরিচিত কবিতা, আমার বিভিন্ন বাচিক শিল্পী বন্ধু এটা প্রায়শই উপস্থাপনা করেন। কবিতার শিরোনাম কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন। কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন, রাজপথ থেকে হেঁটে যাব লাল মাটি, আলোর শপথ গর্জে উঠবে জিহাদে, উদাত্ত স্বরে প্রত্যয় পরিপাটি, পরশমণির ছোঁয়ায় জাগবে মানুষ, ভুবন গ্রামে একটাই হবে জাতি, ইতিহাস থেকে জীবনের দিশা নিয়ে হবেই মানুষ সফরের প্রিয় সাথী, অত্যাচারীর হাজার মিনার ডঙ্কা, ঘৃণার শ্যাওলা মেখেছে আবহমান, মিছিলে মানুষ মাটিতে রেখেছে পা, প্রতিবাদী হাতে মহাকাশ খান খান। একটা জীবন,
বহু জীবনের দ্বার, অমোঘ মন্ত্র তোমার অজানা নয়, বন্ধুর পথ হাতে হাত বেঁধে রেখো, তুচ্ছ বিপদ তুচ্ছ অজানা ভয়, গহনে তোমার অমরাবতীর আলো, ব্যস্ত সময় হয়তো ভুলেছ তাকে, অবসরে যদি তার চোখে রাখো চোখ, বাড়াও দুহাত রাঙা নদীটির বাঁকে, কবিতা মন্ত্রে উল্কি আঁকবো সকলে, বারুদ সরিয়ে ফোটাবো গোলাপ লাল, ঐক্যের সুরে জনগণেশের গানে তোমার দুপায়ে হাঁটবেই মহাকাল। কবিতা নিয়ে মিছিলে বেরোবো একদিন, রাজপথ থেকে উড়ে যাবে সব ধুলো, সীমান্ত ছোঁয়া গ্রাম থেকে তুমি এলে, কুড়োবো আবার ঝরে যাওয়া ফুলগুলো। সীমান্ত ছোঁয়া গ্রাম থেকে তুমি এলে, কুড়োবো আবার ঝরে যাওয়া ফুলগুলো। বাহ, সুন্দর। আবার জয়দীপের কাছে ফিরে আসব, এবারে চলে যাই শবরীর কাছে। শবরী, তুমি এই মুহূর্তে কি শোনাবে আমাদের? আড্ডা আসলে এত সুন্দর সুন্দর কবিতা হচ্ছে যে কথাটা কমই হচ্ছে। ঠিক আছে, কবিতা সবাই খুব ভালো লাগছে, কবিতাই হোক, কথা আজকে একটু নয় কমই হতো। শোনাও শবরী, কি শোনাচ্ছ? আচ্ছা, একটা আওয়াজ হচ্ছে, প্রত্যেকে একটু, সবাই একটু যদি, হ্যাঁ একটা আওয়াজ আসছে, প্রত্যেকে একটু মিউট করে রাখুন। একটি আঞ্চলিক, হ্যাঁ শোনাও। আমি এবারে একটি আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা শোনাতে চাই। সময় আসলে কমে আসছে তো, তাই এই কবিতাটি শোনাচ্ছি। এই কবিতাটির প্রেক্ষিতটা আগে একটু বলতে হবে আমায়। ঘটনাটি সবারই হয়তো জানা, কিন্তু একজন হতদরিদ্র মানুষ ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে, উনি দীর্ঘ 40 ক্রোশ পথ স্ত্রীর মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছিলেন, উপযুক্ত পরিবহনের কোনো ব্যবস্থা না করতে পেরে। এই ঘটনায় স্তম্ভিত হয়েছিল সারা ভারতবর্ষ। এই ঘটনাটাকে কেন্দ্র করে লেখা শৈলেন্দ্র ভট্টাচার্যের একটি কবিতা, আমি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা, তুহার দেশে। কবিতাটা আমি বলতে চাইছি এখন। গেন্দার মালা গলায় যখন পড়াইছিলাম প্রথম, কপালে যে সোনা ফইল সেইটিকে জানতাম, পাথর কুন্দার শরীর ওয়ার কারার পারা তাগর, চক দুটাতে হাসির মজাল আপন ভুলা জগৎ, গতর খেটের রেতে খানি হাইরালি তো খেয়ে, তারপরেতে কত বাখান আমার পানি চেয়ে, বছর ঘুরতে বিটি হইলে ডাগর ডাগর চ, মরদ তারে রাখত চিনাই সেই সকাল তো, দিনে দিনে বাড়ল বিটি নাম লিখা স্কুলে, জবান সুধার লিল মরদ গালি দেয় না ভুলে, সংসারেতে নানান কাজে দিন গেল গড়াই, দুঃখে সুখে হাসি মজায় আর বিটি পড়াই, বয়স হইল পেটের ব্যথায় কাবু হইলাম আমি, বদ্যি দেখে দিলহেক লিখে ওষুধ দামি দামি, দিন মজুরি গতর খাটা কোথায় অত টাকা, উধার মাইকা আনলো মরদ নাক মনকটা বান্ধা রাখা, তারপরেতে কত কাহন কত হাঁটা ছুটা, দূরে শহর হাসপাতালে সবাই গিয়া জুটা, জমে হামারে দিন কতকে চলল টানাটানি, শেষ তক আমি হেইরে গেলাম মরদের বহু রানী, ভাবছ আমার মন্দ কপাল এই বয়সে মরণ, ভুল ভাবছ আমার কপাল পাক্কা সোনার বরণ, কাঁচা জীবন ঠিকাও কজন মরদ সোহাগ পায়, মরদ কান্দে দুঃখ করি কোষ ভিটায় ফিরে যায়, গরিব লোকের লাশ বহাতে পাওয়া যায় না গাড়ি, আমার লাশ কান্দে চড়াই হেঠেক দিলহেক মারি, মরেও মরদ বহে হামায় ধন্য রে তুই সোহাগ, দানা মাঝির মা কো আমি দানা মাঝির মা,
দানা মাঝির মাগ কো আমি, দানা মাঝির মাগ, দানা মাঝির মাগ কো আমি, দানা মাঝির বাহ, মা। দারুণ সুন্দর, একটা অন্য মাত্রা যুক্ত হলো। আঞ্চলিক ভাষায় একটা কবিতা শুনলাম আমরা। আমরা আবার চলে আসি খুব ছোট্ট করে। সুকুমার দা, তুমি আমাদের কি শোনাচ্ছ? সুকুমার দা। অজিত পাইরির কবিতা। বাহ, শুনতে পাচ্ছ? হ্যাঁ একদম। অজিত পাইরির কবিতা। একটু মিউট করতে হবে, আওয়াজ আসছে। মিউট করতে হবে, অনেকের আওয়াজ আসছে, মাইক্রোফোন খোলা আছে। হ্যাঁ, একটু অন্তরূপ একটু mute কর। সরীসৃপ। সরীসৃপ। আমি যাদের দুপায়ে হাঁটতে দেখেছি, তাদেরই কাউকে কাউকে দেখছি বুকে হাঁটতে। কেউ ছিলেন আমার স্কুল জীবনের আদর্শ, কেউ ছিলেন সামাজিক জীবনে বরেণ্য, কেউ পারিবারিক জীবনে নমস্য। আমি এদের দেখে শিরদাঁড়া সোজা রাখতে শিখেছিলাম, মাথা উঁচুতে তুলতে শিখেছিলাম, আর সোজাসুজি স্বচ্ছ দৃষ্টিতে তাকাতে শিখেছিলাম। সেই মানুষগুলোকেই আমি আশ্চর্যভাবে বদলে যেতে দেখছি। এক একজনকে গিলে ফেলছে লোভ, এক একজনকে গিলে ফেলছে স্বার্থপরতা, এক একজনকে গিলে ফেলছে পরশ্রীকাতরতা, এক একজনকে গিলে ফেলছে হীনমন্যতা। দাঁড়ালে যার মাথা ঠেকত দরজার কাছে, তিনি এখন সরীসৃপের মতো অনায়াসে গলে যাচ্ছেন সংকীর্ণ ছিদ্রপথে। যাকে কখনো দেখিনি নিচু হতে, তিনি কুঁজো হয়ে যাচ্ছেন অক্লেশে। যাকে কখনো কোনো কিছুর বিনিময়ে নমনীয় হতে দেখিনি, তিনি ধনুকের মতো বাঁকিয়ে ফেলছেন শিরদাঁড়া। মুখ থুবড়ে পড়ছে আমার আদর্শ, চুরমার হয়ে যাচ্ছে আমার বিশ্বাস, ধুলোয় গড়াগড়ি যাচ্ছে আমার স্বপ্ন। আমি কাকে অবলম্বন করব? আমি কি আমার দীক্ষাদাতাদের বলবো আমার আদর্শকে ফিরিয়ে নিন? আমি কি আমার বরেণ্যদের বলবো আমার বিশ্বাসকে চুরমার হতে দেবেন না? আমি কি আমার নমস্যদের বলবো যে স্বপ্নগুলি লুণ্ঠিত হয়েছে ধুলোয়, তাদের একটি একটি কুড়িয়ে নিতে দিন? আমি বুকে হেঁটে হেঁটে অন্ধকার সুড়ঙ্গ বেয়ে কিংবা স্যাঁতসেঁতে দেয়াল ধরে চেটে খেতে চাই না স্বার্থ। আপনারা আমাকে দয়া করে বুকে হাঁটতে বলবেন না। আপনাদের অনুকরণে আমি সরীসৃপ হতে চাই না। দারুণ, খুব ভালো, আসলে ভীষণ ভাবে জমে উঠেছে। সবরই তুমি শুনলে খুশি হবে। অজিতদা আছেন নিশ্চয়ই শ্রোতা হিসেবে, অজিতদা নিশ্চয়ই শুনেছেন কবিতাটা। অজিতদার জন্যই বললাম এটা, হ্যাঁ এবং নিশ্চয়ই শুনেছেন। অন্যান্য শ্রোতা শুনেন। মৃণাল কান্তি দাস জানিয়েছেন সবরই খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ভূদেব মুখার্জি বলছেন দারুণ সুন্দর। মহুয়া মুখার্জি বলছেন সবরই খুব সুন্দর। সুজিত মুখার্জি একটা আওয়াজ আসছে, আচ্ছা হ্যাঁ মাঝে মাঝে আসছে, আসলে এতজন মিলে আছি তো। সবাই বলছেন হ্যাঁ, সবাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো কবিতা অল্প কিছুক্ষণ আছি আমরা, তার মধ্যে আরো কিছু কবিতা আমরা শুনে নেবার চেষ্টা করি। হ্যাঁ ঈশিতা কি শোনাচ্ছ? আমি আমার প্রিয় পছন্দের একটি লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেখা হবে। ও আচ্ছা। নকশি কাঁথার মতো বিচিত্র ছিল আমাদের শৈশবে, এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারিদিকে গাছপালা, মাথার উপরে আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে বন্য গন্ধটি পাওয়া যেত তার পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালতো, সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের টান, সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম
মা অনেক রাতে বিছানায় এলো। মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। মনে পড়ে নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর। কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মরে এলো যেই, অমনি পৃথিবীটা চলে যেত ঘুরতে হবে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু অবাক হয়ে দেখতাম, মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। এই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যু শয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুড় হয়, কত আহ্লাদে শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন। ভিতর বাড়িতে কান্নার শব্দ উঠেছে। বাবার জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু না। ছোট কাকা তখন বড় বড় চোখে চারদিকে তাকাচ্ছেন, তাকে যেন খুঁজছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। বলছেন, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো, আমার কষ্ট ভুলিয়ে দাও। আমি এই বয়সে কেন সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইলো, বউ রইলো, আমার এই কষ্টের সময় কেউ কি কোনো সুখের কথা বলতে পারো না? কেউ কিছু বলতে পারে না। সবাই কেবল মরণোন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কিন্তু প্রত্যেকেরই ঠোঁট কাঁপে। একজন অতি কষ্টে বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখবো, ভয় নেই। শুনে ছোট কাকা মুখ বিকৃত করে বললেন, আহ, তা তো জানি, অন্য কিছু বলো। সেই সময় দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন। এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে। ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে, আসছে, আর সময় নেই। দাদু একটু ঝুঁকে শান্ত স্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা হবে। কি ছিল সেই কথা? কিছুই না। অতিথি অভ্যাগতকে বিদায় দেওয়ার সময় মানুষ যেমন বলে, তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যু পথযাত্রী ছোট কাকার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। বুকের মধ্যে শৈশবের একটি কথা তীরের মতো বিঁধে থরথর করে কাঁপছে আজও। সেই অমোঘ ঢেউটিকে যখনই প্রত্যক্ষ করি, তখনই বুকের মধ্যে ওই কথাটি কেঁপে ওঠে। শৈশবের সব শব্দ, স্পর্শ ও ঘ্রাণ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আজও পৃথিবীর দিকে পাশ ফিরে শুই। মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। বহুবার শোনা জিনিস, কিন্তু নতুন করে প্রাণ পেল ঈশিতার কণ্ঠে। আসলে এটা শুনলেই আমার ভীষণভাবে অমিতাভদার কথা মনে পড়ে যায়, অমিতাভ বাগচির কথা। অমিতাভদার কণ্ঠে এতবার করে শুনেছি এটা। ঈশিতাও ঈশিতার কণ্ঠে খুব ভালো লাগলো, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল। জয়দীপ, তুমি আমাদের কি শোনাচ্ছ বলো? আর জয়দীপ, শোনানোর আগে যদি খুব ছোট্ট করে তোমার যে কাজের ধারাটা সেইটা নিয়ে একটু আমাদের বলো, যে বিভিন্ন ভাবে তুমি কাজ করে চলেছো। তুমি তো শুধু কবি নয়, বললাম তুমি একজন খুব বড় সংগঠক। তোমার কাজের ধারাটা যদি খুব ছোট্ট করে একটু বলো আমাদের। না, এক সময় আমার মনে হয়েছিল যে আমাদের মধ্যে যে সমস্ত
প্রবীণ কবিরা আছেন, যাদের অনেকটা বয়স হয়ে গেছে, তাদের যদি তাদের স্বকণ্ঠে বেশ কিছু ভালো কবিতার রেকর্ডিং করে রাখা যায় তাহলে কেমন হয়। সেই সময় বলা বাহুল্য এরকম ফেসবুক বা সোশ্যাল মিডিয়াও আসেনি, তো সেটা 2000 সাল। তো সেই সময় প্রায় 200 জন কবির তাদের আমি তাদের স্টুডিওতে নিয়ে গিয়ে সেগুলো রেকর্ডিং করেছিলাম, তাদের উল্লেখযোগ্য কবিতাগুলো। সেই সংগ্রহে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রাম বসু, অলোক রঞ্জন দাশগুপ্ত, প্রমোদ বসু, তারপরে এরকম অনেক অনেক কবি আছেন যারা এই মুহূর্তে লোকান্তরিত হয়েছেন, আমাদের সামনে তারা নেই, কিন্তু তাদের সেই উজ্জ্বল কণ্ঠ সংরক্ষিত আছে। তো এই কাজগুলো একটা সময় আমি করেছিলাম, এবং আমি বিশ্বাস করি কবিতা যেরকম পড়ার সেরকম শোনারও। এবং কবিতাকে আবৃত্তি শিল্পীরা যেভাবে মনোগ্রাহী করে উপস্থাপনা করেন, তো সেটা সেই ধারাটাকে যদি আরো বিকশিত করা যায় তাহলে কিন্তু আলটিমেটলি কবিতারই প্রচার প্রসার হবে, আমরা যেটা চাই। আমরা শুনি না দুঃখ করে যে কবিতার তো পাঠক নেই, আমার বই বিক্রি হয় না। আমি এটা মানতে চাই না। আমি মানতে চাই যে কবিতা যদি সেভাবে উচ্চারণ করা যায়, সেভাবে লেখা যায়, কবিতা শোনারও কিন্তু অজস্র মানুষ আছেন। এবং এখন আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম এসে আমরা বুঝতে পারছি যে আমাদের শ্রোতা, দর্শক, আমাদের পাঠক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই সুফলটা পাই। আগে আমাদের এই পত্র পত্রিকাগুলো খুব বেশি পৌঁছতা মানুষের কাছে পৌঁছতে পারতো না, সীমাবদ্ধতা ছিল। কিন্তু এখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম এসে এই কবিতাগুলো আমাদের কিন্তু বাঙালি বিশ্বে পৌঁছে যাচ্ছে। এটা আমাদের কাছে কিন্তু একটা বড়। তুমি সেই কাজটা অক্লান্ত ভাবে করে চলেছো, সমগ্র বিশ্বকে তুমি এক জায়গায় নিয়ে আসতে চাইছো, আমাদের বাংলা কবিতাকে তুমি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে চলেছো। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমাদের সহযোগিতা করছে, এটা আমাদের আগে স্বপ্ন ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। হ্যাঁ, আমরা জয়দীপের কবিতায় চলে আসব, তার আগে একটি তথ্য বলি। জয়দীপের সর্বশেষ কাজ যেটা ৭৪তম স্বাধীনতা দিবসে, ঠিক শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বাকি সবাই শুনে যাচ্ছে? তোমার ওই শেষ কাজটা নিয়ে বলছি। গত 15ই আগস্ট ৭৪তম স্বাধীনতা দিবসে জয়দীপের একটি কবিতা আমরা ৭৪ জন কণ্ঠশিল্পী একসঙ্গে কণ্ঠ দিয়ে এক লাইন করে বলে ৭৪ জনে সেইটি প্রকাশিত হয়েছে। ফেসবুকে ভীষণভাবে ছড়িয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো শুনেছেন এজন্য। এবং জয়দীপ আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল, সেইখানে কণ্ঠ দেবার সৌভাগ্য আমার হয়েছে। তো সেই নিয়ে সেটা আমাদের খুব ভালো লাগার একটা জায়গা। জয়দীপকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চলে আসছি জয়দীপের কবিতায়। জয়দীপ, তুমি কবিতা শোনাও, তোমার কবিতায় এসো। জয়দীপ, জয়দীপ শুনতে পাচ্ছ? জয়দীপের বোধহয় একটু এর অসুবিধে হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা সবরীর কাছে চলে আসি, আমরা পরে আবার জয়দীপের কাছে আসছি। সবরী, তুমি আমাদের কি শোনাচ্ছ? আমরা ছোট্ট ছোট্ট করে আর একটা করে কবিতা বলে শেষ করব। আমরা 1 ঘন্টা 23 মিনিট মতন অনুষ্ঠান করে ফেলেছি। একটু বাকি সবাই যদি একটু মিউট করে দেন খুব সুবিধা। আগামী দিনে এই জাতীয়, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জয়দীপ, আমরা সবরীর কাছে এসেছি, আবার তোমার কাছে আসছি। সবরীর কাছে ঘুরে আবার তোমার কাছে আসছি, ঠিক আছে? হ্যাঁ সবরী, বলো। না, তোমারটা বোধহয় মিউট হয়ে রয়েছে। হ্যাঁ, এবারে বলো, শোনা যাচ্ছে। না, আবার মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, সবরই মিউট হয়ে গেছে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন অলোকদা? হ্যাঁ, এবারে জয়দীপকে পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন জয়দীপকে শুনতে পাচ্ছি আবার জয়দীপের কাছে ফিরে আসছি, তারপর আবার সবরীর কাছে আসছি, সময় নষ্ট করছি না। জয়দীপ তুমি শুরু করো, তারপর সবরীর কাছে আসছি। হ্যাঁ, কবিতার শিরোনাম অলৌকিক সেতু। মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অতলান্ত গভীর বিশ্বাস। সেই অমূল বিশ্বাস নিয়েই মানুষ ফোটাবে নতুন ফুল, গাঁথবে আলোর মালা।
মানুষের ভেতরেই আছে নন্দিত কানন, মোহময় জ্যোৎস্না। আত্মিক উদ্ভাসে মানুষই গড়ে বিশ্বময় অলৌকিক সেতু। যা কিছু অন্ধকার, পরিপন্থী সভ্যতার, তার বিনাশ শুধু সময় অপেক্ষা। মানুষ রয়েছে জেগে, বুকে নিয়ে স্বপ্ন অফুরান। আলোকিত প্রাণী বয়ে নিয়ে চলে স্রোতস্বিনীর প্রাকৃত ধারা, উষা লগ্নের প্রথম গীতিকা। মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অতুলান্ত গভীর বিশ্বাস। শোনালাম অলৌকিক সেতু। আচ্ছা, বাহ, খুব সুন্দর। সবরই তুমি এসো। সবরই। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা আওয়াজ আসছে, একটু মিউট করে রাখলে ভালো হয়। ঈশিতা, একটু মিউট করে রাখো, তোমার সময় আবার আসবো। হ্যাঁ, ঈশিতা তো মিউট করেইছে। হ্যাঁ, বাকি সবার মিউট করা আছে। হ্যাঁ, চলো সবরই এসো। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন দর্শন কবিতাটি শোনাচ্ছি। বেশ, শোনো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা। সরজু নদীর তীরে গাঢ় সন্ধ্যাকালে বাবরের সঙ্গে দেখা। তিনি হাঁটু মুড়ে সোনালী উষ্ণীষ খুলে নামাজ আদায় বসেছেন। আমি যে কোনো ধর্মেরই প্রকাশ্য উদ্দীপনে অবিশ্বাসী। চুপ করে থাকি। সম্রাট মেললেন চোখ। আমি করজোড়ে নিবেদন করি তাকে, হে শাহিন শাহ, এই যে অযোধ্যা রাম পরিবার, সত্য হোক বা না হোক, নেই ইতিহাসে, তবু অজস্র লোক কল্পনায় মানে। এখানে কি মসজিদ না বানালেই নয়? সম্রাট মৃদু হেসে অভয় দিলেন, ঠিক স্থলপদ্ম এবং বাম হাত তুলে বললেন, ওরে বেটা, আমি যখন নামাজ পড়ছিলাম তুই তখন কি করছিলি? পাশের মন্দিরে কেন পূজায় বসলি না? করজোড়ে নিবেদন করি তাকে, হে বাদশাহ, আমি গোলামের চেয়ে দিন, গুস্তাকি মার্জনা করবেন নিজ গুণে। তবু বলতে হবে, মানুষের পূজা কিংবা ধর্মচর্যা সব তো আসলে অন্তরে। বাইরে থেকে দেখাবার কি প্রয়োজন? মন্দির বা মসজিদে আনাগোনা ব্যাপারটাও কি ভরং নয় শুধু? রামের মন্দিরটাও প্রয়োজনহীন। কোনো শাস্ত্রে মন্দিরের কথা কিচ্ছু নেই। সম্রাট বাবর তার নীল চোখে হেসে চুপি চুপি বললেন, অচেনা কুমার, আমি এবংবিধ প্রশ্ন বড় ভালোবাসি। চক্ষু বুজে ভাবি আর মনে মনে বলি, মানুষ তো মানুষই, তবু ধর্মের নামে বিজয়ীর তলোয়ার ঝলসে ওঠে কেন? ধর্ম কিংবা মনুষ্যত্ব, এই দোলাচলে কাটিয়েছি বহুদিন। এইবার আমি বুঝেছি এই সার সত্য। মন্দির মসজিদ অহংয়ের খেলাঘর, ঐশ্বর্য পুতুল। আল্লাহ মিয়া কি এসব করতে বলেছেন? যে দেখ, নদীর স্রোতে ভেসে যায় কাল, চন্দ্রপ্রভ আসমানে দীপ্ত নীরবতা, ওপারে অরণ্যময় সুঘ্রাণ বাতাস। চোখে কেন অশ্রু নামে? কেন কাঁপে বুক? সুন্দরের পীঠস্থান এই বসুন্ধরা। যারা কলুষিত করে তারা কি জানে না এই জীবন অসীমের ফুৎকার মাত্র? বাহ, দারুণ, খুব ভালো, সুন্দর। সুকুমার দা, একটা ছোট্ট করে কিছু শোনাও। সুকুমার দা এবং ঈশিতার কাছে আসবো, খুব ছোট্ট ছোট্ট দুটো তোমার কবিতা শোনাও। অনুষ্ঠানের সময়সীমা কি 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা। তোমার অনুষ্ঠানের সময় 1.5 ঘন্টা? ও আচ্ছা, তাহলে আমি মৃণাল বাবুর কবিতাটা দিয়ে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মৃণাল বাবু রয়েছেন, তার ওই কবিতাটা শুনুন। হ্যাঁ, একটু সবাই মিউট করবেন।
কবিতাটার আগে মুখবন্ধ হিসেবে যা লেখা রয়েছে, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কেরালার ত্রিবাঙ্কুরে একটি বর্বর ও নারীর সম্ভ্রম হরণকারী কর চালু ছিল, মুলাক্কারম বা স্তন কর। নিম্নবর্ণে নারীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো। নাঙ্গেলি নামের এক দরিদ্র ও দলিত নারী এই কর দিতে অস্বীকার করেন। কর দেওয়ার জন্য চাপ বাড়লে প্রতিবাদে নিজের স্তন কেটে কলা পাতায় মুড়ে তুলে দেন কর আদায়কারীর হাতে। স্বাভাবিকভাবেই মৃত্যু হয় নাঙ্গেলির, এবং নাঙ্গেলির মৃত্যুর পর কোনো নারী নয়, নাঙ্গেলির চিতার আগুনে আত্মাহুতি দিয়ে তার স্বামী হয়েছিলেন প্রথম পুরুষ সতী। এবার কবিতাটি। এই দেশের আলো ছায়ায় এখনো দেখতে পাই আপনাকে নাঙ্গেলি, রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জুবন্ধনে গাছের শাখায়, অত্যাচারে অবহেলায় মরে যাওয়া অজস্র মুখের মিছিলে, খবরের কাগজের সত্যি মিথ্যে কালো অক্ষরে হাতের কলম সরে না, পাতা পাকশাট খায়, দোয়াতের কালি শুকিয়ে আসে, রাত্রি আর রাত্রি থাকে না, কিন্তু আপনার গল্প শেষ হয় না নাঙ্গেলি। বাতাস ফিস ফিস করে আপনার প্রতিবাদের কথা শুনিয়ে যায়। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জার, অপমানের, বিকৃতির এই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। নিজের স্তন কেটে কলা পাতায় মুড়ে উপহার দিয়েছিলেন কর আদায়কারীকে। দলিত রমণী নাঙ্গেলি, আপনি পিষ্ট হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর অসম্মান। অন্ধকার সময়ের বুকে শুধু রেখে যেতে চেয়েছিলেন একটি তীব্র আঁচড়। আজও সেই অন্ধকার ফিকে হয়নি নাঙ্গেলি, আজও পাশা খেলায় হারতে হয় নারীদের, কুন্তিকে বয়ে বেড়াতে হয় কানিন সন্তানের ভার। আজও নারী মানে মাংসপিণ্ড। কলা পাতায় সাজানো নাঙ্গেলির রক্ত স্নাত স্তন। এসো সাপদের দল, তোমাদের দাঁতে নখে ঝলসে উঠুক আবহমান কালের খিদে। যদি কোনোদিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে দিয়ে নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে একবার অন্তত মা বলে ডেকো। দারুণ, অসাধারণ, অসাধারণ। মানে এরপরে আর কোনো কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় চুপ করে থাকি। কিন্তু যাই হোক, আমরা চলে আসি ঈশিতার কাছে। ঈশিতা, খুব ছোট্ট করে আমাদের যদি একটা কবিতা শোনাও। সময় আমরা অতিক্রম করে গেছি। সুকুমার লেখা আমি সুকুমার রায়ের একটি ছড়া, দাঁড়ে দাঁড়ে দ্রুম। আরে দারুণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক আছে, ঠিক আছে। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে।
বর্ষাকালের বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে মরবে কেন দাদা? হোক না সকাল, হোক না বিকাল, হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের ঠেলা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। মুখ্য যারা হচ্ছে সারা পড়ছে বসে একা, কেউ বা দেখো কাচুর মাচুর, কেউ বা ভাবা চাকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুক্তি যেন কালি, কেউ বা বসে বোকার মতন মল্ল নাড়ে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। যে যার হয়ে যে যার মতন করছো সময় নষ্ট, হাঁটছো কত, খাচ্ছ কত, পাচ্ছ কত কষ্ট, আসলে কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা, পাল্লা ধরে গায়ের জোরে গীত কেড়ে দাও ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। বাহ, দারুণ অন্য ধরনের একটা পরিবেশ আবার তৈরি হয়ে গেল। আমি শ্রোতাদের জানাচ্ছি, সময় বাঁচানোর জন্য আমি প্রত্যেকের মন্তব্যগুলো পড়ছি না, কিন্তু আমি সবকটাই হাইলাইট করছি, সবকটা মন্তব্য, যাতে সময়টাও বাঁচে এবং মন্তব্যগুলো সবার চোখে পড়ে। জয়দীপকে আবার আমরা হারিয়ে ফেললাম। ঠিক আছে, একদম অনুষ্ঠানের শেষ পর্বে আমি বরং একটি হ্যাঁ, জয়দীপ এসে গেছে। ঠিক আছে, জয়দীপের একটা কবিতা দিয়ে আমরা একদম শেষ পর্যায়ে জয়দীপের একটা কবিতা শুনে নিই। জয়দীপ। হ্যাঁ, আসলে করোনা এসে আমাদের সমস্ত ধ্যান ধারণা এবং আমাদের পৃথিবীটাকে বদলে দিয়েছে। তো আগামী দিন কি হবে এই ভাবনা থেকেই, বা আগামী দিন কি হওয়া উচিত সেরকম একটা ভাবনা থেকে কবিতা আগামী সকাল। আগামী সকাল প্রকৃতি লগ্ন দিন, আগামী সকাল মানুষকে ভালোবাসা, আগামী সকাল হিংসা নির্বাসন, আগামী সকাল গণকণ্ঠের ভাষা, আগামী সকাল সমাজ গড়ার যুদ্ধ, আগামী সকাল নতুন অর্থনীতি, আগামী সকাল মিলে মিশে সব বাঁচা, আগামী সকাল আগ্রাসী সম্প্রীতি, আগামী সকাল মেহনতি জয়গান, আগামী সকাল ক্ষমতার বোধোদয়, আগামী সকাল বিজ্ঞান বান্ধব, আগামী সকাল চেতনায় মোহময়, আগামী সকাল বিশ্বের নাগরিক, আগামী সকাল সতর্ক সাবধানী, আগামী সকাল সুশ্যামল বসুমাতা, আগামী সকাল স্মৃতিময় অভিমানী, আগামী সকাল মানবিকতাই ধর্ম, আগামী সকাল পরিমিতি প্রত্যাশা, আগামী সকাল একসাথে তুমি আমি, আগামী সকাল কবিতায় ফিরে আসা, আগামী সকাল কবিতায় ফিরে আসা। বাহ, সুন্দর। আমরা শুরু করেছিলাম বর্ষা দিয়ে, বর্ষা স্নাত সন্ধ্যায় বর্ষার কবিতা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। প্রথম দিকে বেশ বর্ষার আমেজ একটা তৈরি হয়েছিল। তো সেই রামচন্দ্র পালের, আমাদের রামদার একটা বর্ষার ছোট্ট কবিতা দিয়ে আমি অনুষ্ঠানের শেষ করব। শোনাচ্ছি রামদার, রামচন্দ্র পালের কবিতা বৃষ্টি দিনের কবিতা। এখন তোমাকে কবিতা শোনাতে ইচ্ছে করছে খুব, এখন এমন বৃষ্টির মতো মনে পড়ে ওই মুখ,
মনে পড়ে কথা, মনে পড়ে হাসি, ছোট ছোট ভুলগুলি, বৃষ্টির মতো অক্ষরে ফেরি তোমাকে কুড়িয়ে তুলি। ভিজে পার ছাপ, ভিজে চুল মেঘ, ভিজেও চোখের পাতা, তুমি ভিজে গেছো, আমি ভিজে গেছি, ভেসে গেছে কলকাতা। এমন দিনে যে কারে বলা যায়, কোন কথা কার কাছে, বৃষ্টি পড়ছে, বুকের গভীরে বৃষ্টিরা ঝেঁপে আসে, মেঘ ডাকে, মেঘ ডাকছে তাকেও বৃষ্টি কি ভালোবাসে। মেঘেরা এখন খুব একা থাকে, বৃষ্টিরা পরবাসে। মেঘেরা এখন একা থাকে আর বৃষ্টিকে ভালোবাসে। মেঘেরা এখন একা থাকে আর বৃষ্টিকে ভালোবাসে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আবার ওই বৃষ্টির আমেজটাকে ফিরিয়ে আনলাম। এই রামদার এই কবিতাটা আমার অত্যন্ত প্রিয়। তো তোমাদের সবাইকে আমার শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। তোমরা যেভাবে আমার এক ডাকে এসে আজকে এতক্ষণ সময় আমাদের এই ফেসবুক পেজে কাটালে এবং অসম্ভব ভীষণ ভালো ভালো বেশ কিছু কবিতা উপহার দিলে, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতে আবার তোমাদের আমরা পাবো নিশ্চয়ই। এবং আপনারা যারা শ্রোতারা, দর্শকরা যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে আমাদের ভীষণভাবে উৎসাহিত করেছেন, আপনাদের বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে শিল্পীদের উৎসাহিত করেছেন, এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। এই করোনার পরিবেশে যতটা সম্ভব সাবধানে থাকুন। আবারও বলবো যে কথাটা, যে গত সপ্তাহে যে কথাটা বলেছিলাম, সবাই অবশ্যই মাস্কটা ইউজ করুন, মাস্কটা ব্যবহার করুন। আমরা যদি মাস্কটা ঠিক মতন ব্যবহার করি তাহলেই 80% সংক্রমণ আমরা এড়াতে পারি। এবং হাত দুটোকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজ করুন, তাহলেই আমরা নিজেদের অনেকটা সেফ রাখতে পারবো, নিজেদের সুস্থ রাখতে পারবো। এবং সবাই আমরা যাতে সুস্থ থাকি, আনন্দে থাকি। আবার সামনের বৃহস্পতিবার আমরা একত্রিত হব, মিলবো আবার কবিতার আসরে, আড্ডায়, কবিতার আড্ডায় আপনাদের সবার সঙ্গে আমরা মিলিত হব। নমস্কার, শুভরাত্রি।